এটা কি রুটির সাথে শিশ কাবাব। যে এখানে যাবতীয় বড় বড় ব্র্যান্ডের কিন্তু রেপ্লিকা বা কপি পাওয়া যায়। সুপ্রভাত বন্ধুরা, ভিনদেশি তারার তুরস্ক সফরে সবাইকে স্বাগত। ঐতিহাসিক এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা গল্প। সেই সব ইতিহাস জানার তাগিদেই আমরা লন্ডন থেকে পাড়ি দিয়েছি সুলতান সুলেমানের এই দেশে। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলি, এবার আমার তুরস্ক সফরের অন্তর্ভুক্ত থাকবে তুরস্কের দুটি বিখ্যাত শহর ইস্তানবুল এবং আন্তালিয়া। সকাল 9টা নাগাদ ব্রেকফাস্ট শেষ করে আমরা আজকে যাত্রা শুরু করলাম। ইস্তানবুলে সবচেয়ে জনপ্রিয় পরিবহন ব্যবস্থাগুলি হলো বাস, ট্রাম এবং ট্যাক্সি। এখানে ট্যাক্সি চড়া নিয়ে আমাদের কিন্তু বেশ কিছু বাজে অভিজ্ঞতা আছে, যেগুলো এখানে কমন স্ক্যামের মধ্যে পড়ে। এই স্ক্যামগুলি নিয়ে আমি ভিডিওর শেষে তোমাদের সাথে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ইস্তানবুল ভ্রমণের দ্বিতীয় দিন। তো আমরা যে জায়গাটায় থাকি, যে জায়গাটা আমরা হোটেল নিয়েছি ইস্তানবুলে, সেটা হচ্ছে ওল্ড সিটি। আর ইস্তানবুল যেহেতু পুরনো শহর, তাই জন্য তার একটি নতুন ভার্সনও আছে, সেটা হচ্ছে নিউ সিটি। তো আমরা ওল্ড সিটি থেকে তোমাদেরকে তো দেখালাম, ট্যাক্সি করে এসেছি নিউ সিটিতে। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি টাকসিম স্কোয়ারে। তো এখান থেকে আমরা যাত্রা শুরু করব এবং তোমাদের দেখাবো ইস্তানবুল শহরের নিউ সিটির কিছু বিখ্যাত জায়গা। সাথে থাকো। টাকসিম স্কোয়ার বিখ্যাত হচ্ছে ইস্তানবুলের স্ট্রিট ফুডের জন্য। তাছাড়াও যারা মানি এক্সচেঞ্জ করতে চাও তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা। এখানে এক্সচেঞ্জ রেট অন্যান্য জায়গা থেকে অনেক বেশি। পেছনে দেখতে পাচ্ছ এই কিউট কিউট ট্রামগুলো হচ্ছে ইস্তানবুলের ট্রাম। এখানে আসলে এই ট্রামগুলি কিন্তু অবশ্যই চড়া উচিত। ট্রামে ইস্তানবুল কার্ড বা ক্রেডিট কার্ড ইউজ করতে পারো তোমরা। ভাড়া 20 লিরা করে পার পারসন। এরপরে আমরা ঠিক করেছি এই ট্রাম ধরেই গালাটা টাওয়ারের দিকে যাব। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টার্কির সবথেকে বড় প্যালেস ডলমা বাচে প্যালেসে। এই প্যালেসটার মধ্যে 285 মানে 285খানা রুম আছে আর 6খানা টার্কিশ হামাম রয়েছে, যেটা কিনা টার্কির মধ্যে প্রসিদ্ধ। তো ভেতরে ফটোগ্রাফি এরা অ্যালাউ করছে না, তো বাইরে থেকে চলো তোমাদেরকে কিছুটা ঘুরিয়ে দেখাই। বসফরাস প্রণালীর গা ঘেঁষে প্রায় 13 বছর ব্যাপী সময় ধরে সুলতান প্রথম আব্দুল মেজিদের আমলে 19 শতকে গড়ে ওঠা এই প্রাসাদটি ছিল ইউরোপিয়ান আর অটোম্যান কাঠামোতে তৈরি। এই প্রাসাদটি ছিল অটোম্যান সাম্রাজ্যের সর্বশেষ প্রাসাদ। এই প্রাসাদটির জন্য ব্যবহৃত হয়েছিল 5 মিলিয়ন অটোম্যান গোল্ড লিরা বা $1.9 বিলিয়ন আজকের দিনে। এই প্রাসাদটির হলঘরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বোহেমিয়ান ঝাড়বাতি। তাছাড়াও প্রায় 14 টনের উপরে গোল্ড লিফ ব্যবহৃত হয়েছে এই প্রাসাদের ছাদকে শোভামণ্ডিত করতে। আমরা এখন এসে পৌঁছেছি গালাটা টাওয়ারে। দেখতেই পাচ্ছ পেছনে গালাটা টাওয়ার। বন্ধুরা, গালাটা টাওয়ার হলো পৃথিবীর সবচেয়ে পুরনো স্থাপত্যগুলির মধ্যে একটি। পরবর্তীকালে অটোম্যানদের আমলে যুদ্ধের বন্দীদের কারাগার হিসাবে রূপান্তরিত করা হয় এটি। এই টাওয়ারটি দ্বাদশ শতকে বাইজেন্টাইন শাসকদের লাইট হাউস হিসাবে ব্যবহৃত হতো। এই টাওয়ারটিতে ঢোকার জন্য নানা রকমের টিকিটস আছে, উইকলি টিকিটস, ডে টিকিটস, মিউজিয়াম টিকিটস ইত্যাদি। যারা ইস্তানবুল আসছো তারা অবশ্যই ইস্তানবুল ডে পাসটা নিয়ে নিও, তাতে অনেকটাই সাশ্রয় হয়। আপাতত টাওয়ারটির মেরামতির কাজ চলছে বলে এরা ভেতরে ঢুকতে দিচ্ছে না। ভেতরে সিঁড়ি এবং লিফট দুটোরই ব্যবস্থা আছে ওপরে ওঠার জন্য। ওপর থেকে বসফরাস নদীর একদিকে এশিয়ান সাইড, অন্যদিকে ইউরোপিয়ান সাইডে দারুণ ভিউ পাওয়া যায়। আমাদের এই অ্যাম্বিয়েন্সটা এত পছন্দ হয়েছে যে আমরা এখানে দেখো রাস্তার দুপাশেই খাবারের স্টল রয়েছে, তো আমরা এইখানেই একটা স্টল বেছে নিলাম খাওয়ার জন্য। তো খাবার অর্ডার করা হয়েছে, কি কি আসছে সেটা তো তোমাদের দেখাবোই।
তো অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, কিছু কিছু জায়গায় আবার লাইভ মিউজিকও হচ্ছে। আপাতত তোমাদের দেখাই যে অন দ্য হাউস আমাদের কি দিয়ে গেছে খাবার খিদে মেটানোর জন্য। তুরস্ক নানান ঐতিহ্যে ভরপুর একটি দেশ, খাবার তার মধ্যে অন্যতম। এখানকার লোকজন কাবাব আর রুটি জাতীয় খাবারই কিন্তু বেশি খায়। আমরা আজকে 2 রকমের ডিশ অর্ডার করেছিলাম, পড়েছে মোটামুটি 1300 লিরার কাছাকাছি। এই ডিশটা যেমন ল্যাম্বের সাথে টার্কিশ রাইসের একটা কম্বিনেশন। আচ্ছা, আমরা আপাতত যাবো হচ্ছে গিয়ে সামনে একটা ক্যান্ডি শপ আছে যেখানে অনেক ম্যাক্রন বিক্রি হচ্ছে, যে ম্যাক্রন। তো কালকে থেকে বলছিল কুহু যে ওর ম্যাক্রন খেতে ইচ্ছা আছে, তো আমরা ওখানে থেকে গিয়ে চলো দেখি কেমন লাগে। চলো। কি বলো হিরো, ইউ ওয়ান্ট ইট? চলো। তুরস্কে এসে টার্কিশ আইসক্রিম কিন্তু অবশ্যই টেস্ট করা উচিত। এটি বিখ্যাত এদের ইউনিক প্র্যাঙ্কের রিচুয়ালের জন্য, যার দ্বারা এরা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। আজকে আমাদের শেষ গন্তব্যস্থল হচ্ছে যে ওল্ড এবং নিউ ইস্তানবুলের মাঝখানে বেশ কয়েকটি ব্রিজ রয়েছে, তার মধ্যে একটি যেটার নিচে একটি ফুড মার্কেট রয়েছে। এই ব্রিজ থেকে কিন্তু অনেকে মাছ ধরে এবং সেই মাছগুলোই আবার ভেজে ওখানে দেওয়া হয়, অনেকটা দীঘা পুরীর মতো। তো চলো দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়। গালাটা ব্রিজ ইস্তানবুলের একটি অন্যতম ব্রিজের মধ্যে পড়ে। এই ব্রিজটির বিশেষত্ব এখানকার লোকাল টার্কিশ ফুড মার্কেটের জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি গালাটা ব্রিজের ওপরের অংশে। এখানে সারিবদ্ধভাবে দেখতেই পাচ্ছ যে অনেকেই মাছ ধরছে। এই মাছই বিক্রি হয় নিচের রেস্টুরেন্টগুলোতে। নতুন কোনো একটি দেশে আসলে সেখানকার লোকাল ফুড অবশ্যই ট্রাই করে দেখা উচিত। এই ফিশ বার্গারগুলো এখানে চাইছে 30 লিরা করে, তবে ভেতরের রেস্টুরেন্টগুলো দেখলাম ভালোই দামি। এখন আমরা চলে এসেছি গালাটা ব্রিজের নিচের অংশের রেস্টুরেন্টগুলোয়। প্রচুর লোকজন এখানে খাওয়া দাওয়া করছে এবং এখান থেকে বসফরাস নদীর ভিউটা অসাধারণ। বসফরাস নদীর ওপরে বেশ কিছু ভ্রাম্যমান স্ট্রিট ফুডের দোকান আছে। আমরা তারই মধ্যে একটিতে এসে দাঁড়িয়েছি। কেমন খেতে এটা? ভালোই খেতে, খারাপ না। দেখো মাছ দিয়ে কেমন স্যান্ডউইচটা বানিয়েছে। হ্যাঁ, ভেতরে অনেকটাই মাছ আছে। ফিলে দিয়ে দিয়েছে, তবে একটা হালকা কাঁটা আছে। এখানে সবাই বোধহয় কাঁটা শুদ্ধ চিবিয়ে খেয়েই অভ্যস্ত। সেই উট যেমন কাঁটা চিবিয়ে খায় কিনা প্রশ্নটা করেছিল না, চটাইও করেছিল আর কি ফেলুদাকে। তো সেরকমই ব্যাপার, একদম কাঁটা চিবিয়ে খেয়ে ফেলতে হবে। আমরা যখন অন্য একটি সম্পূর্ণ নতুন জায়গা ভ্রমণ করি, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সেই জায়গার স্ক্যামগুলো গুগল করা, যাতে পরিবার নিয়ে নতুন করে বিপদে পড়তে না হয়। ইস্তানবুলের কমন কিছু স্ক্যাম নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই বলবো ইস্তানবুলের ট্যাক্সি স্ক্যাম। ট্যাক্সি ড্রাইভাররা কিছুতেই মিটার চালু করতে চাইবে না, তার বদলে ওরা ফিক্সড প্রাইস বলে অনেকটা বেশি টাকা আদায় করবে। এই সব অপ্রয়োজনীয় ঝামেলার হাত থেকে বাঁচার জন্য বি ট্যাক্সি বা উবের জাতীয় অ্যাপগুলি ব্যবহার করতে পারো। দ্বিতীয় স্ক্যামের জায়গা ইস্তানবুলের নানা ফেক বাজার, যার মধ্যে গ্র্যান্ড বাজার হচ্ছে অন্যতম।
তোমাদের তো আগের ব্লগেই দেখিয়েছি যে এখানে নানা বাজারগুলিতে নামি দামি ব্র্যান্ডের কিন্তু রেপ্লিকা পাওয়া যায়, অরিজিনাল নয়। কিন্তু এরা দামটা প্রচণ্ড বাড়িয়ে রাখে, তোমাকে কিন্তু বার্গেনিং করে দামটা কমাতে হবে। তাই ভুলেও এই ফেক জিনিসগুলো অরিজিনালের দামে কিন্তু কিনো না। ইস্তানবুলের আরেকটি গুরুত্বপূর্ণ স্ক্যাম থেকে কিন্তু অবশ্যই সাবধান। বেশিরভাগ ট্যুরিস্ট এরিয়ার রেস্টুরেন্টগুলোয় কিন্তু নানা ধরনের স্ক্যাম হয়। আচ্ছা, তো একটা রেস্টুরেন্টে এসে বসেছি, কি জিনিস অর্ডার দিলাম। কুইয়া যেরকম এখন পিৎজা ছাড়া আর কিছু খাবে না, ওরা টার্কিশ খাবার খেয়ে বোর হয়ে গেছে। এবার আমাদের জন্য টার্কিশ খাবারই অর্ডার দিলাম, তো দেখা যাক কেমন হয় খাবারগুলো। ইস্তানবুলের যে কোনো ট্যুরিস্ট স্পটে খাবারের যে দোকানগুলি, সেখানে কিন্তু যাবতীয় জিনিসের দাম অন্যান্য লোকাল জায়গার থেকে অনেকটাই বেশি। তাছাড়া এমন জায়গাতেই ঢোকা উচিত যেখানের মেনুতে যাবতীয় জিনিসপত্রের দাম দেওয়া আছে। মেনুর বাইরে কোনো জিনিস অর্ডার করা থেকে বিরত থাকা উচিত, কারণ না হলে হয়তো হতেই পারে যে লাস্টে গিয়ে তুমি দেখলে যে যে জিনিসটা তুমি অর্ডার করেছো সেটার দাম এরা অনেক বেশি টাকা চাইছে। তাছাড়া যখনই তুমি কোনো রেস্টুরেন্টে যাবে, অনেক সময় টেবিলের মধ্যে ফ্রি ব্রেড, তারপরে নানা রকমের চাটনি এরা নামিয়ে দিয়ে যায়। জিজ্ঞেস করে নিও এগুলি সবই ফ্রি কিনা, কারণ দেখা গেছে অনেক সময় তারা এগুলোর জন্য অনেক টাকা করে চার্জ করে। ভিনদেশি তারা পরিবারের সদস্য পৌশালী জানতে চেয়েছিলে যে আমাদের সমগ্র তুরস্ক সফরের খরচ কত পড়লো। সেটা নিয়ে ইচ্ছে আছে আমার একটা পৃথক ব্লগ করার, তবে আমি এই খাবারের দামগুলি বলে দিচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেল। তোমাদের আইডিয়ার জন্য বলি, মোটামুটি আমাদের আজকের এই দুটো আইটেমের বিল হলো 1226 লিরা, টার্কিশ লিরা। মানে ধরো এক একটা ডিশ এখানে 650 লিরা করে পড়লো। আরেকটি জিনিস যেটি যে কোনো জায়গায় ঘুরতে গিয়েই মাথায় রাখা উচিত, সেটি হচ্ছে পাসপোর্ট এবং ওয়ালেট সাবধানে রাখা। অরিজিনাল কপিটা হোটেলে রেখে পাসপোর্টের যে কোনো একটি জেরক্স কপি নিয়ে ঘোরাটাই বাঞ্ছনীয়। যে কোনো নতুন জায়গাতে ঘুরতে গেলেই কিছু না কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, তুরস্ক তার ব্যতিক্রম নয়। আমি ইস্তানবুলের প্রধান স্ক্যামগুলি নিয়ে বললাম, যেগুলি সাধারণ পর্যটকদের জেনে রাখা উচিত। বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে।